নমস্কার। আজ আমি এখানে এসেছি ক্লাস 9-এর ইংরেজি পড়াতে একটি কবিতা পড়াবো। দ্য নর্থ শিপ, ফিলিপ লার্কিনের লেখা। এই সংস্থার কর্ণধার পার্থপ্রতিম দেবনাথের আহ্বানে আমি আগেও বেশ কয়েকটা ক্লাস করেছি, আজকেও এসেছি। আশা করি তোমাদের এই ক্লাসটি ভালো লাগবে, মন দিয়ে দেখবে এবং তোমরা এগুলোকে শেয়ার করবে। সো লেট আস স্টার্ট টুডে। লেসন 9, ক্লাস 9-এর পড়া, লেসন 9, দ্য নর্থ শিপ। নর্থ কথা মানে নিশ্চয়ই আলাদা করে বলতে হবে না, উত্তর, আর শিপ মানে জাহাজ। কবির নাম ফিলিপ লার্কিন। তো বোর্ডে লিখে দিয়েছি। ওনার জন্ম 1922, মৃত্যু 1985। তার এটাই প্রথম কবিতার বই, হিজ ফার্স্ট বুক অফ পোয়েট্রি, এটাই নর্থ শিপ। এছাড়াও তিনি দুটো উপন্যাস লিখেছেন। আর এইটা পাবলিকেশন হয়েছিল, কেম টু প্রমিনেন্স ইন 1955। তার বিখ্যাত সেকেন্ড কালেকশন অফ পোয়েমস, দ্য লেস ডিসিভড, ফলোড বাই দ্য হুইটসন ওয়েডিংস অ্যান্ড হাই উইন্ডোজ। তাকে পোয়েট লরিয়েট উপাধি দেওয়া হয়েছিল 1984 সালে, যদিও তিনি সেটা গ্রহণ করেননি, রিফিউজ করেছিলেন। তো এই কবিতাটা এখানে যেটা বলা আছে আমি একটু রিডিং করে শোনাচ্ছি, এর নির্যাসটা, তারপরে আমি আস্তে আস্তে ব্যাখ্যা করব। This poem describes the journey of 3 ships that head to different destinations. 3টে জাহাজের এর যাত্রা কিভাবে যাচ্ছে, কীরকম বিপদের সম্মুখীন হচ্ছে। এক একটা জার্নি এক এক রকম, 3টে যাত্রার জার্নি এক এক রকম, সেটা কবি বর্ণনা করছেন। While 2 ships return back, দুটো জাহাজ ফিরে এলো। One presses forward and faces perils to continue its long onward journey. একটা জাহাজ, 3 নম্বর জাহাজটা কিন্তু সে বিপদের সম্মুখীন হলো, বহু দূরের জার্নিটা, সে কিন্তু থেমে থাকেনি। Like a symbol of aspiration that overcomes all obstacles. যেমন আমাদের অনেকের জীবনে অনেক সংঘর্ষ থাকে, বিপদ থাকে, সংকট থাকে, তা সত্ত্বেও কিছু মানুষ আছে লড়াই চালিয়ে যায়। তাদের জীবনের একটা আকাঙ্ক্ষা থাকে, বড় হওয়ার ইচ্ছা থাকে, গোলে পৌঁছানোর লক্ষ্য থাকে। ঠিক এই 3টে জাহাজ 3টে জিনিসের সিম্বলাইজ করছে। এই বোর্ডে বলে দিয়েছি, এই ডেস্টিনেশন ওয়েস্ট, ইস্ট, নর্থ। ফার্স্ট জাহাজটা যাচ্ছে ওয়েস্টের দিকে, সেকেন্ড জাহাজটা ইস্ট, এবং থার্ড জাহাজটা হচ্ছে নর্থের দিকে। তো কবিতাটা পড়াতে পড়াতে বাকিগুলো বলবো, কথাগুলোর মানে। কবিতাটা 24 লাইনের কবিতা, 24 লাইনের কবিতা। লেট আস স্টার্ট। I saw 3 ships go sailing by. কবি বলছেন, আমি দেখলাম 3টে জাহাজ যাত্রা শুরু করেছে, সেল করতে যাচ্ছে। সেল মানে জলের উপর দিয়ে ভেসে যাওয়া, নৌকা মানে জাহাজটা এগিয়ে যাচ্ছে তার যাত্রার দিকে। ওভার দ্য সি, লিফটিং সি। কেমন সি না, সমুদ্র উপর দিয়ে যাচ্ছে, উত্তাল সমুদ্র, লিফটিং সি। তাহলে বিপদ আছে সমুদ্রে। অ্যান্ড দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই। সকালবেলার আকাশে বাতাস ছিল বেশ জোরালো। অ্যান্ড ওয়ান ওয়াজ রিগড ফর এ লং জার্নি। একটা প্রথম জাহাজ যেটা এই যে ওয়েস্টের দিকে যাচ্ছে, প্রথম জাহাজটা যাচ্ছে ওয়েস্টের দিকে, সে কী করলো, সে যাত্রা শুরু করলো ফর এ লং জার্নি। রিগড কথাটা মানে হচ্ছে টু ইকুইপ এ বোট ফর সেল। বহু দূরে যাত্রা শুরু করবে, সেই যাত্রা করার জন্য জাহাজটা একটু প্রস্তুত করা, সব দিক দিয়ে, তার যন্ত্রপাতি, তার নাবিকদের ব্যবস্থা, তার খাবার দাবার, তার ফুয়েল, যে সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নেওয়া। রিগড। দ্য ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ডস দ্য ওয়েস্ট। প্রথম জাহাজটা গেল পশ্চিম দিকে, পশ্চিমমুখী জাহাজ সে। তো
এই হচ্ছে প্রথম 5টা লাইনের আমি ব্যাখ্যা দিলাম, পরে আবার এর ইনার মিনিংটা বলবো। আগে রিডিং করে নিয়ে মানেগুলো বলে যাই। ওভার দ্য সি, পশ্চিম দিকে যাচ্ছে সমুদ্রের উপর দিয়ে। দ্য রানিং সি, সমুদ্র প্রচণ্ড গতিশীল। অ্যান্ড বাই দ্য উইন্ড ওয়াজ অল পজেসড, সেই যাত্রা শুরু করলো যখন, কিছুটা এগিয়েই সে ঝড়ের মুখে পড়লো, জোরালো বাতাসের মুখে পড়লো। অ্যান্ড ক্যারেড টু এ রিচ কান্ট্রি, করলে কি হবে, সে একটা খুব ধনী দেশে বন্দরে পর্যন্ত সে গেল। সব দিক দিয়ে তার সম্পদ সে আহরণ করলো। তাহলে ফার্স্ট যে জাহাজটা যে ওয়েস্টের দিকে গেল, তার ক্ষেত্রে কি হলো, প্রথমে তার সকালবেলা জার্নি ছিল, সমুদ্র উত্তাল ছিল, হাওয়া জোরালো দিচ্ছিল, জাহাজটা পশ্চিম মুখে এগিয়ে গেল, চলমান সমুদ্র, এবং সে এরকমভাবে এগিয়ে গিয়ে সে একটা ধনী দেশে গিয়ে হাজির হলো। ধনী দেশে মানে এখানে যে উদ্দেশ্যে যাচ্ছে বিভিন্ন রকম সম্পদ আহরণ করতে, সে পেল আর কি। তাহলে আমাদের ব্যক্তিগত জীবনে, মানুষের জীবনে কি হয়, কিছু কিছু মানুষ আছে সামান্য সামান্য সমস্যা জীবনে, একটু আধটু ধাক্কা খায় জীবনে, কিন্তু খুব যে লড়াই করতে হয় তা নয়, পেয়ে যায় অল্পেতেই। এই জাহাজটা হচ্ছে এই সব মানুষের প্রতীক, যাদের সংঘর্ষ খুব কম করতে হয় কিন্তু তাদের প্রাপ্তি অনেক। সেকেন্ড জাহাজটার কথা বলা হচ্ছে। দ্য সেকেন্ড টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট, দ্বিতীয় জাহাজটা ঠিক উল্টো দিকে গেল, পূব দিকে গেল। কি হলো, ওভার দ্য সি, সমুদ্রের উপর দিয়ে এগিয়ে গেল। দ্য কোয়েকিং সি, মানে কোয়েকিং মানে টার্বুলেন্ট, মানে ঝঞ্ঝা বিক্ষুব্ধ, ভীষণ রকম উত্তাল সমুদ্র, কোয়েকিং। এই সমুদ্রের ওপর দিয়ে জাহাজটা যেতে যেতে বিপদের সম্মুখীন কিছুটা হলো। অ্যান্ড দ্য উইন্ড হান্টেড ইট লাইক এ বিস্ট, আর সমুদ্রের মাঝখানে যে বাতাস যেন এই জাহাজটাকে একটা পশুর মতো শিকার করলো। তার মানে বাতাস যেন, ঝড় যেন এই জাহাজের উপর ঝাঁপিয়ে পড়ল। টু অ্যাঙ্কর ইন ক্যাপটিভিটি, এবং অ্যাঙ্কর মানে নোঙর করা। জাহাজ যদি বিপদ বোঝে যে আর এগোনো যাবে না, তখন সেটা লম্বা লোহার শেকল এবং তার মুখে একটা ভারী তীরচিহ্ন দিয়ে ধাতুর একটা জিনিস থাকে, একটা যন্ত্র থাকে, সেটা গভীর পর্যন্ত নামিয়ে দেওয়া হয়, মাটিতে গেঁথে যায়, জাহাজটা আটকে যায়। এটাকে বলে অ্যাঙ্কর করা। ফিক্স শিপ ফার্মলি, যাতে জাহাজটা ঝড়ে না ছিঁড়ে বেরিয়ে যায়, দড়ি ছিঁড়ে। জাহাজটা বিপদের মধ্যে পড়েছে, ঝড়ের মধ্যে পড়েছে, এবং প্রবল হাওয়া সমুদ্রকে উত্তাল করে দিয়েছে, সে আর এগোতে পারছে না। শিকারীরা যেমন শিকার ধরতে যায় এবং তাকে আটকে ফেলে শিকারকে, এই জাহাজটা তেমনি এই ঝড়মুখী শিকারে পরিণত হয়েছে এবং বিপদ দিয়ে সে আটকে গেছে। তাহলে এই যে ইস্টের দিকে যে জাহাজ গেল, তাহলে তার ক্ষেত্রে কি জুটলো ভাগ্যে, ফেস্ট অ্যাডভার্সিটি, সে বিভিন্ন রকম বিপদের সম্মুখীন হলো, অবস্ট্রাকশন, বাধার সম্মুখীন হলো। তার ফলে কি হলো, সে কোনো উন্নত মানের বন্দরে পৌঁছাতে পারলো না, সে যে উদ্দেশ্যে গিয়েছিল সে জিনিসটা সংগ্রহ করতে পারলো না, সম্পদ প্রথম জাহাজের মধ্যে পারলো না করতে। তাহলে তার সে কিছু নিষ্ফল, কিছু পেল না তেমন কিছু। তাহলে এই দ্বিতীয় জাহাজটা সিম্বলাইজ করছে, প্রতীক হিসেবে দাঁড় করাচ্ছে আমাদের ব্যক্তি জীবন ও সমাজ জীবনে। আমরা কিছু মানুষ আছে যারা সত্যি বিভিন্ন ঝঞ্ঝাটের মধ্যে, বিভিন্ন সমস্যার মধ্যে, বিপদ সংকুল জীবনের মধ্যে এগিয়ে যায়। তারাও চায় যে জীবনে কিছু পেতে, কিন্তু দেখা যায় তারা এত পরিশ্রম করেও, এত বিপদের মধ্যে থেকেও তারা কিছু আহরণ করতে পারে না। সেকেন্ড জাহাজটা
এইটারই সিম্পলাইজ করছে। তাদের জীবনে আসে পভার্টি, দারিদ্র, রিচনেস তাদের আসে না, তাদের প্রসপারিটি আসে না, ওয়েলথ আসে না, তাদের আসে পভার্টি। তাহলে সমাজের একটা অংশের মানুষ প্রচণ্ড লড়াই করে যায়, বিপদের মুখোমুখি হয়, জীবনে ঝঞ্ঝা থাকে তার, কিন্তু তার প্রাপ্তি তেমন কিছু হয় না। এরকম শ্রেণীর কিছু মানুষ আছে। তাহলে দুটো শ্রেণী মানুষ এই পর্যন্ত পেলাম আমরা। একটা শ্রেণী হচ্ছে যারা অল্প পরিশ্রমে বেশি ফল পেয়ে যায়, তারা সম্পদশালী হয়। আর একটা শ্রেণীর মানুষ হচ্ছে তারা প্রচণ্ড লড়াই করে, তারা সবসময় তাদের ঝঞ্ঝা বিক্ষুব্ধ জীবন, বিপদের মধ্যেই থাকে। আজ এটা নয় কাল এটা সমস্যা লেগেই আছে, তাদের জীবনে দারিদ্র লেগে থাকে। এবার আসছি আমরা থার্ডের ব্যাপারটা। থার্ডের ব্যাপারটা, কবিতার নাম হচ্ছে নর্থ শিপ। লক্ষ্য করে দেখো, নর্থ শিপ, থার্ড জাহাজটা যাচ্ছে নর্থের দিকে। তার মানে ওয়েস্ট এবং ইস্ট দিকে যারা যাচ্ছে, এটা আমাদের সমাজের গড়পড়তা মানুষ। অর্থাৎ কেউ কিছু পেলো, ভালো সম্পত্তি পেলো, জীবন সুখের হলো, হই হই করে কাটিয়ে দিল জীবনটা। আর কেউ কিছু লড়াই করলো, অনেক কষ্টের মধ্যে লড়াই করলো, ঝঞ্ঝার মধ্যে রইল জীবনটা, কিন্তু কিছু পেলো না। এটা গড়পড়তা মানুষ আমরা দেখে আসছি। একদল মানুষ পেয়ে যায়, একদল মানুষ পায় না। তাহলে এক্সেপশন হচ্ছে এই নর্থ শিপ। পড়তে পড়তেই বলবো। তাহলে এটা কি ধরনের? সবাই তো এই দুটোর কথাই আমরা বলি, তৃতীয়র কথা কিন্তু আমরা বলি না, এবং তৃতীয় পথে আমরা হাতও বাড়াই না। খুব এক্সেপশনাল লোক সমাজে, খুব 100টার মধ্যে একটাও হয়তো হবে না এই ধরনের জীবনটা বেছে নেয়। সবাই প্রথম দুটো জীবনটাকে চেষ্টা করে, থার্ড লাইফটাকে চেষ্টা করে না। আর এইটা অনুযায়ী কবিতার নাম হয়েছে দ্য নর্থ শিপ। সেটা ব্যাখ্যাটা আমি আগেই বলে দেওয়া উচিত হয়নি, একটু পরে বলবো ভেঙে ভেঙে। দ্য থার্ড শিপ ড্রোভ টুয়ার্ড দ্য নর্থ। আর তৃতীয় জাহাজটা গেল উত্তরের দিকে। ড্রোভ, ড্রাইভের পাস্ট টেন্স ড্রোভ। ওভার দ্য সি, সেও সমুদ্রের উত্তালের সমুদ্রের প্রতি গেল। দ্য ডার্কেনিং সি, এর ক্ষেত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই জাহাজটা যে রাস্তা দিয়ে গেল সমুদ্রের প্রতি দিয়ে, অন্ধকার সমুদ্র। অন্ধকার সমুদ্র কিন্তু একটা ভয়ের ব্যাপার। তাহলে এর চ্যালেঞ্জিং জীবনটা কি? এর জীবনটা, পথটা আলো নেই, অন্ধকারময়। এইটা একটা অমিনাস সাইন বলে, ইংরেজিতে বলা হয় OMNIOUS, মানে অশুভ, অশুভ তার যাত্রা। বাট নো ব্রিথ অফ উইন্ড কেম ফোর্থ। এর ক্ষেত্রে ঠিক উল্টো হলো, কোনো বাতাস তার জাহাজকে ধাক্কা দিল না, এগিয়ে এলো না। একদম নিস্তরঙ্গ সমুদ্র। বাতাস চাই, কিন্তু নৌকা চালাতে গেলে, জাহাজ চালাতে গেলে একটা বাতাসের মিনিমাম প্রয়োজন আছে। বাতাস খুব বেশি থাকার যেমন বিপজ্জনক, আগের জাহাজে যেমন হয়েছিল, অ্যাডভার্সিটি নেমে এসেছিল দ্বিতীয়টার ক্ষেত্রে, কিন্তু এর আবার বাতাস নেই, চলার পথ অন্ধকার, দমবন্ধহীন অবস্থা। অ্যান্ড দ্য ডেকস শোন ফ্রস্টিলি। আর জাহাজের যে ডেক, মুখের দিকটা, সেখানে চকচক করছে কুয়াশা, ঝাপসা কুয়াশা ঘনীভূত হয়েছে। এটা কিন্তু বিপদের লক্ষণ। কুয়াশা বা একটু হাওয়া না থাকা, এগুলো বিপদের লক্ষণ, বিশেষ করে জাহাজের ক্ষেত্রে। ফ্রস্ট মানে কুয়াশা। দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক। উত্তরের আকাশ যেন মনে হচ্ছে যেন উঁচু দিয়ে উঠে গেছে আর কালো। লক্ষ্য করে দেখো, দুটো কথা আছে, ডার্কেনিং অ্যান্ড ব্ল্যাক, এই দুটোই কিন্তু অশুভ সংকেত। আলো নেই যে রাস্তায়, সেই দিকে যাওয়া তো বিপজ্জনক, এইটা জলপথ। ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি। এই সমুদ্র যেন উদ্ধত, প্রাউড গর্বিত, আনফ্রুটফুল মানে হচ্ছে এই সমুদ্র কাউকে কিছু দেয় না, কোনো ফল দেয় না। এই আনফ্রুটফুল, ডার্কেন কথাটা আছে, ডার্কেনিং, ব্ল্যাক, এই তিনটে খুব বিপদের সংকেত। মানে এই জাহাজ পথ দেয় না, আলো দেখায় না, এই পথ সে খুঁজে পাচ্ছে না, নাবিক খুব অসহায় হয়ে পড়েছে। কিন্তু তা সত্ত্বেও এর একটা ব্যতিক্রম ব্যাপার আছে প্রথম দুটোর সঙ্গে। প্রথমটা সম্পদ পেয়েছে অল্প পরিশ্রমে, দ্বিতীয়টা বিপদে পড়েছে, কিছুই পায়নি, দারিদ্র্যের মধ্যে ছিল।
আর তৃতীয়টা হচ্ছে এর জার্নিটাই অশুভ, রাস্তা অন্ধকার, সমুদ্র উত্তাল নয়, কিন্তু সমুদ্রের জার্নিটা তার যথেষ্ট ঝুঁকিপূর্ণ, কেন সেখানে হাওয়া নেই আর চারদিক কালো অন্ধকার, কুয়াশা ঝরছে সমুদ্রের উপরে। এই ধরনের রাস্তাকে, পথকে নাবিকরা ভয় পায়। ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি, এই সমুদ্র যেন জাহাজকে কিছু দেয় না, নাবিককে কিছু দেয় না। ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপ কেম ব্যাক, কবি এর কনক্লুশন করছেন, এই পূব দিকে যে গেছে যে জাহাজ, পশ্চিম দিকে যে জাহাজ গেছে, তারা কিন্তু ফিরে এসেছে। জীবনে আমরা যদি দৈনন্দিন জীবন দেখি, আমরা সকালবেলার দিকে কর্মক্ষেত্রে বেরিয়ে যাই, রাতের দিকে সন্ধ্যের দিকে ফিরি, এটা আমাদের গড়পড়তা, আমাদের একটা জীবন চিত্র। তাহলে জাহাজকে যদি জীবনের সঙ্গে তুলনা করা হয়, প্রথম দুটো জাহাজ গিয়েছিল, দুজনের দুরকম প্রাপ্তি হয়েছে, কিন্তু তারা ফিরে এসেছে। একজন সফল হয়েছে, অনেক সম্পদ আহরণ করেছে, আর একজন কিছুই পায়নি, দারিদ্র্যকে বরণ করে নিতে হয়েছে। আর এই তৃতীয় জাহাজ যেটা, দিস ইজ এক্সেপশনাল, সেটা আমি বলছি। দেখুন, পূব এবং পশ্চিমের দিকে যে জাহাজ গিয়েছিল তারা ফিরে এসছে। ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপস কেম ব্যাক হ্যাপিলি অর আনহ্যাপিলি, সুখের সঙ্গে ফিরে এসছে, না হয় অসুখের সঙ্গে ফিরে এসছে। হ্যাপিলি বলছে যে ওয়েস্টের যে জাহাজটা, সে হ্যাপি, কারণ প্রচুর সম্পদ পেয়েছে সে। ইস্টের যে জাহাজটা, তার যাত্রা খুব ভালো ছিল না এবং জিনিসপত্র সে কিছু পায়নি, সম্পদ আহরণ করে, তাহলে সে আনহ্যাপি। তাহলে আমাদের সমাজেও আছে কিছু লোক অনেক কিছু পায়, তাদের জীবনে আনন্দ আছে, ফুর্তি আছে, আর কিছু লোক কিছুই পায় না, শুধু লড়াই করে যায়, তাদের জীবনে নিরানন্দ আছে। এই পর্যন্ত মিলল। কিন্তু তাহলে এই তৃতীয় জাহাজটার কি সিম্বলাইজ করছে? বাট দ্য থার্ড ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার, তৃতীয়টা কিন্তু দমে গেল না, যে অন্ধকার রাস্তা, হাওয়াবিহীন রাস্তা এবং কুয়াশা পরিপূর্ণ রাস্তা, সমুদ্র বিপজ্জনক, তা সত্ত্বেও সে কিন্তু এগিয়ে গেল, সে দমে যাওয়ার পাত্র নয়। বাট দ্য থার্ড ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার, এই ওয়াইড অ্যান্ড ফার মানে বহুদূর এগিয়ে গেল। এত বিপজ্জনক রাস্তা, কোনো আশা সে খুঁজে পাচ্ছে না, নিরাশা, তা সত্ত্বেও কিন্তু সে এগিয়ে গেল সাহসের ভর করে। ইনটু অ্যান আনফরগিভিং সি, সে এই নির্মম সমুদ্র, আনফরগিভিং সি, সমুদ্র তাকে কোনো রকম দয়া দেখায়নি, সে নির্মম, সে আলো দেয়নি, সে হাওয়া দেয়নি, সে কুয়াশা দিয়েছে শুধুমাত্র, কোনো আশার দিশা সে দেখাচ্ছে না। ইনটু অ্যান আনফরগিভিং সি, সে জাহাজ এগিয়ে চলেছে সাহসের ভর করে, সেই নিষ্ঠুর নির্দয় সমুদ্রের বুক চেনে এগিয়ে যাচ্ছে। আন্ডার এ ফায়ার স্পিলিং স্টার, ফায়ার স্পিলিং স্টার, এটা সূর্যকে বোঝাচ্ছে, পরবর্তীকালে সেটা বোঝা যাবে, যে সে যেন একটা আলো বিচ্ছুরণ হচ্ছে অনেক উঁচুতে, সূর্যের তাপ কিরণ সে পাচ্ছে, কিন্তু এত কুয়াশা যে চারদিক অন্ধকার দিনের বেলাতেও, এবং সে সব দিক দিয়ে চাপের মধ্যে আছে, রাস্তা দেখতে পাচ্ছে না, উৎসাহ পাচ্ছে না, হাওয়া পাচ্ছে না, গতি আসছে না, কিন্তু একটা জিনিস তার খুব পজিটিভ, সে হতাশ হয়নি, সে সাহসের উপর ভর করে সে এগিয়ে চলেছে। সমুদ্র তার কাছে আনফরগিভিং, লেখক বারবার কবি বলেছেন আনফরগিভিং, এই কথাটা বলেছেন, প্রাউড সি এই কথাটা বলেছে, রাস্তা অন্ধকার এই কথাটা বলেছে, কিন্তু লাস্ট লাইনে যেটা বলছে সেটাই বড় প্রাপ্তি, সেটাই এক্সেপশনাল মানুষের ক্ষেত্রে ঘটে, যেটা সচরাচর আমরা সমাজ জীবনে এই ধরনের মানুষকে আমরা দেখতে পাই না। অ্যান্ড ইট ওয়াজ রিগড ফর এ লং জার্নি, এই জাহাজ বহু দূরে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হলো, এবং সে নিজেকে প্রস্তুত করলো যে পথ যেমনই হোক, বিপদ যাই হোক, I must have to go, I must have to advance, I must have to reach a place from where I can acquire some great thing.
তো লাস্ট লাইনটা আমরা বলি, অ্যান্ড ইট ওয়াজ রিগড ফর এ লং জার্নি। এবং এই জাহাজ প্রস্তুতি নিল বিপদকে তুচ্ছ জ্ঞান করে যে আমি এগিয়ে যাবই যাব। একটা সংস্কৃতের কথা আছে চড়ই বেতি, অর্থাৎ সামনে যাই বিপদ থাক না কেন এগিয়ে চলো। তাহলে এই তৃতীয় শ্রেণীর জাহাজটা কী ধরনের মানুষকে সিম্বলাইজ করছে? এই তৃতীয় শ্রেণীর জাহাজটা সিম্বলাইজ করছে যে অন্য দুটো জাহাজ কিন্তু ফিরে এসেছে, প্রাপ্তি হয়েছে প্রথমেরটা, দ্বিতীয়টা প্রাপ্তি হয়নি, দ্বিতীয়টা দারিদ্র বরণ করে নিয়েছে। কিন্তু এ কিছুই দিশা পায়নি, এ প্রেসড ফরওয়ার্ড, এগিয়ে গেল সামনের দিকে। এই এগিয়ে যাওয়া, জীবনে এগিয়ে যাওয়া, প্রেসড ফরওয়ার্ড। আমি একটু আগেই বললাম চড়ইবেতি, যে সামনে যতই বিপদ থাক সাহসের উপর ভর করে এগিয়ে চলো। ফাইটিং অবস্ট্যাকল, সামনে যত বাধা, তার অন্ধকার, তার কুয়াশা, তার হাওয়াবিহীনতা, এই এই বিপদগুলোকে সে একটা পর একটা, অবস্ট্যাকল মানে বাধা, বিপত্তি, এগিয়ে গেল। এন্ডলেস স্ট্রাইভ, স্ট্রাইভ মানে সংগ্রাম বা লড়াই, সীমাহীন লড়াই সে চালিয়ে গেল। এই যে অলিম্পিক হয়ে গেল, হচ্ছে একটি মেয়ে আমাদের দেশের, সে মেয়েটি সে রেসলিংয়ে বিরাট সে লড়াই দিয়েছে, তার বিপত্তি এসেছে, সে এখনও লড়াই চালিয়ে যাচ্ছে। অনেকেই তো খেলতে গেছে, তাই এর মতো খুব কম দেখা গেছে। তো এই কবিতাটা তাহলে নির্যাস কি দাঁড়ালো? এবং এই কবিতাটা নাম দেওয়া হয়েছে কিন্তু ওয়েস্টের উপর নয়, ইস্টের উপর নয়, নর্থ শিপের উপরে। দ্য নর্থ শিপ, অর্থাৎ উত্তরের জাহাজ। তিনটে আমি এবারে সাম আপ করে দিচ্ছি কবিতাটা, যে একটা জাহাজ জার্নি করলো পশ্চিমের দিকে, সে টুকটাক কিছু সমস্যার মধ্যে দিয়ে, সে তো রাস্তায় বেরোলে টুকটাক সমস্যা লেগেই থাকে, জীবনমানী সমস্যা আমাদের, সেইগুলোকে অতিক্রম করে সেটা ধনী দেশে পৌঁছালো। সেখানে প্রচুর সম্পদ সে আহরণ করলো, সে পণ্য সংগ্রহ করলো, দেশে ফিরে এলো, সে ধনী হলো, জীবনে সুখ পেল। আর একটা জাহাজ সে এগিয়ে গেল, তারও বাধা ছিল, বাধা বিপত্তি পেরিয়ে গেল, কিছু পেল না, সে ওইরকম সম্পদশালী বন্দরে সে পৌঁছাতে পারেনি, সে ফিরে এসেছে প্রাণটা নিয়ে, সে দারিদ্র বরণ করে নিয়েছে। এই দুটো জিনিস, এই দু ধরনের মানুষই আমাদের সমাজে 99%। এই তৃতীয় যেটা নর্থ শিপ, মানে এই তৃতীয় পথে যারা যায়, এই সংখ্যা আমরা তারা দেখি, তাদের দেখি না। এই পথে যারা যায় তাদেরকে আমরা আদর্শ মনে করি জীবনে, সে লেখাপড়ার ক্ষেত্রে হোক, সে চাষবাসের ক্ষেত্রে হোক, সে গবেষণার ক্ষেত্রে হোক, সে রাজনীতির ক্ষেত্রে হোক, সে সমাজনীতির ক্ষেত্রে হোক। যারা এই পথে সংঘর্ষের মধ্যে দিয়ে, বিপদের মধ্যে দিয়ে, যে পথে কোনো কিছু আশা করা যায় না, নিষ্ফল জার্নি, সেই পথকে সে বুক ঠুকে এগিয়ে যায়। যত বিপদই আসুক না কেন, সে তার লড়াই থামায় না এবং শেষ পর্যন্ত সে জয়ী হয়। এই শ্রেণীর মানুষ সমাজে খুব কম, এরাই আমাদের কাছে আদর্শ। এখানে কি দেখা যাচ্ছে, যে বিপদ হলেই, বিপদের পথ দেখলে আমি পিছু হটব, এটা না করে সংগ্রামের এই পথ আমাদের বেছে নিতে হবে। সংগ্রামের মধ্যে দিয়ে গেলে, সংঘর্ষের মধ্যে দিয়ে গেলে, জীবন সংঘর্ষময় হলেও কিছু প্রাপ্তি, মূল কথা হচ্ছে প্রাপ্তি যাই হোক, আমাকে আমার গন্তব্যস্থলে পৌঁছাতে হবে। আই মাস্ট হ্যাভ টু রিচ মাই ডেস্টিনেশন। আমি ভয়ে ফিরে আসবো না কিছুই পাচ্ছি না বলে, আমাকে শেষ পর্যন্ত লড়াই টিকিয়ে যেতেই হবে। তোমরা দেখো আমাদের সমাজে যারা বড় বড় মানুষ অতীতে ছিলেন, তারা লড়াইয়ের জন্য আমাদের কাছে প্রণম্য হয়ে গেছেন। সে সুভাষচন্দ্র বসু হোক, সে গান্ধীজি হোক, সে প্যাটেল হোক, সে বিদ্যাসাগর হোক, সে কোনো নামী জগদীশচন্দ্র বসু হোক, সে পিসি রায় হোক, বা সে কোনো বড় খেলোয়াড় হোক, সে পেলে হোক, সে মেসি হোক, এদের জীবন কিন্তু খুব আনন্দ নয় প্রথমের দিকে। এরা লড়াই চালিয়ে গেছে, ফাইট করে গেছে, হাল ছাড়েনি। আমাদের বাংলার একটা কথা আছে, গান আছে, হাল ছেড়ো না বন্ধু, কবির সুমনের একটা গান আছে, হাল ছেড়ো না বন্ধু। মানে তুমি বিপদ থেকে পিছু হটো না, তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাও, লক্ষ্যের দিকে তুমি এগিয়ে যাও, ফল একদিন না একদিন পাবেই, এবং সেই ফল হচ্ছে পার্মানেন্ট ফল হবে,
সমাজের পক্ষে, ব্যক্তির পক্ষে, দেশের পক্ষে, মানব জাতির পক্ষে। এই হচ্ছে এই কবিতাটার নির্যাস, এবং এই নির্যাসটা মূল কথাটা বেরিয়ে আসছে নর্থের মধ্যে দিয়েই, তাই কবিতাটার টাইটেল হচ্ছে দ্য নর্থ শিপ। আজকে এই পর্যন্ত থাকলো। গুড নাইট। তোমরা ভালো করে দেখবে এবং কমেন্ট করবে। আশা করি কবিতাটা যত দিক দিয়ে ব্যাখ্যা করা যায় অল্প সময়ের মধ্যে আমি ব্যাখ্যা করে দিয়েছি, পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছি, নাইনের উপযুক্তভাবে। পড়বে বারবার করে এবং এই কমেন্ট করবে, যদি কিছু প্রশ্ন থাকে করবে, তার উত্তর দেওয়ার চেষ্টা করব। গুড নাইট।